সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মাথামোটা শঙ্কর এবং গ্রিন বয়েজ ফুটবল ক্লাব। 3 থেকে 4-এ উঠব। বার্ষিক পরীক্ষা এসে গেছে। বাড়িতে বাড়িতে পড়াশোনার ধুম। আমি নির্বিকার। বই নিয়ে বসতে ভালো লাগে না, যদিও পড়তে বসতে হয়। সেই বসাটা পুরোপুরি ভান। সবাই দেখলো আমি বই নিয়ে বসে আছি, এ পর্যন্তই। তখন প্রতি সন্ধ্যায় সিলেট শহরে মজাদার ব্যাপার হতো। তার নাম ল্যাম্পটন লেকচার। কথাটা বোধ হয় লণ্ঠন লেকচারের বিকৃত রূপ। ভ্রাম্যমাণ গাড়িতে করে জায়গায় জায়গায় সিনেমা দেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, এইসব ভালো ভালো জিনিস। আমাদের কাজের ছেলে রফিক খোঁজ নিয়ে আসে আজ কোথায় ল্যাম্পটন লেকচার হচ্ছে। মুহূর্তে আমরা দুজন হাওয়া। রফিক তখন আমার বন্ধুস্থানীয়। তার কাছ থেকে বিড়ি খাওয়ার উপর কোর্স নিচ্ছি। বিড়ি খেলে কচি পেয়ারা পাতা চিবিয়ে মুখের গন্ধ নষ্ট করতে হয়, এসব গুহ্যবিদ্যা শিখে নিচ্ছি। এ জাতীয় শিক্ষায় আমার আগ্রহের কোনো অভাব দেখা যাচ্ছে না। ল্যাম্পটন লেকচারের ভূত আমার ঘাড় থেকে নামানোর অনেক চেষ্টা করা হলো, নামানো গেল না। মা হাল ছেড়ে দিলেন। এখন আর সন্ধ্যা হলে পড়তে বসতেও বলেন না। আমি মোটামুটি সুখে আছি বলা চলে। এমন এক সুখের সময়ে মাথামোটা শঙ্কর খুব উত্তেজিত ভঙ্গিতে বলল, তার মা তাকে বলেছেন সে যদি ক্লাস 3 থেকে পাশ করে 4-এ উঠতে পারে তাহলে তাকে ফুটবল কিনে দেবেন। সে আমার কাছে এসেছে সাহায্যের জন্যে, কি করে এক ধাক্কায় পরের ক্লাসে ওঠা যায়। একটা চামড়ার ফুটবলের আমাদের খুবই শখ। সেই ফুটবল এখন মনে হচ্ছে খুব দূরের ব্যাপার নয়। সেই দিনই পরম উৎসাহে শঙ্করকে পড়াতে বসলাম। যে করেই হোক তাকে পাশ করাতে হবে। দুজনে একই ক্লাসে পড়ি, কিন্তু এখন সে ছাত্র, আমি শিক্ষক। ওকে পড়ানোর জন্যে নিজেকে প্রথম পড়তে হয়, বুঝতে হয়। যা পড়াই কিছুই শঙ্করের মাথায় ঢোকে না। মনে হয় তার 2 কানে রিফ্লেক্টর লাগানো। যা বলা হয় সেই রিফ্লেক্টরে ধাক্কা খেয়ে ফিরে আসে, ভেতরে ঢুকতে পারে না। যাই হোক, প্রাণপণ পরিশ্রমে ছাত্র তৈরি হলো। দুজন পরীক্ষা দিলাম। ফল বেরোনোর পর দেখা গেল আমার ছাত্র ফেল করেছে, আর আমি স্কুলের সমস্ত শিক্ষকদের স্তম্ভিত করে প্রথম হয়ে গেছি। ফুটবল পাওয়া যাবে না এই দুঃখে রিপোর্ট কার্ড হাতে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলাম। এই ক্ষুদ্র ঘটনা বাবাকে খুব মুগ্ধ করল। বাসায় যেই আসে বলেন, আমার এই ছেলের কাণ্ড শুনুন, পরীক্ষায় ফার্স্ট হয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে। কারণ হলো, এই ঘটনার আরেকটি সুফল হলো, বাবা মাকে ডেকে বলে দিলেন, কাজলকে পড়াশোনা নিয়ে কখনো কিছু বলার দরকার নেই। ওর ইচ্ছে হলে পড়বে, ইচ্ছে না হলে পড়বে না। তাকে নিজের মতো থাকতে দাও। আমি পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে গেলাম। এই আনন্দের চেয়েও বড় আনন্দ, বিশেষ বিবেচনায় মাথামোটা শঙ্করকে প্রমোশন দিয়ে দেয়া হলো। তার মা সেই খুশিতে তাকে একটা 1 নম্বরই ফুটবল এবং পাম্পার কিনে দিলেন। গ্রিন বয়েজ ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা হলো। আমি ক্লাবের প্রধান এবং শঙ্কর আমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের বাসার কাজের ছেলে রফিক আমাদের ফুল ব্যাক, অসাধারণ খেলোয়াড়। নানার বাড়ি, দাদার বাড়ি। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মাকে আজ অন্যরকম লাগছে। তার চেহারায় খুকি খুকি ভাব চলে এসেছে। কথা বলছেন অনেকটা সুরেলা গলায়। ব্যাপারটা কি? অসাধারণ ব্যাপার একটা ঘটেছে। আমরা নানার বাড়ি এবং দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার শৈশবের সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে এই 2 জায়গায় বেড়াতে যাওয়া। প্রতি 2 বছর পর পর একবার তা ঘটত। আমার মনে হতো এত আনন্দ, এত উত্তেজনা সহ্য করতে পারবো না, অজ্ঞান হয়ে যাব। আমরা ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, ছুটি। সিলেট মেইলে রাতে চড়ব। গভীর রাতে সেই ট্রেন ভৈরবের ব্রিজে উঠবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমাদেরকে ডেকে তোলা হবে। গভীর বিস্ময়ে দেখব ভৈরবের ব্রিজ। ভোরবেলায় ট্রেন পৌঁছবে গৌরীপুর জাংশন। ঘুম ভাঙবে চাওয়ালাদের অদ্ভুত গলায় চা গ্রাম চা গ্রাম শব্দে। মিষ্টি লুচি দিয়ে
সকালের নাস্তা, 4 থেকে 5 ঘন্টা গৌরীপুর জাংশনে যাত্রা বিরতি। কি আনন্দ, কি আনন্দ! স্টেশনের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়াও। ওভারব্রিজে উঠে তাকিয়ে দেখো পিপিলিকার শাড়ির মতো ট্রেনের সারি। দূরের দিগন্তে বিস্তৃত ধানের ক্ষেত, সেই ক্ষেতে নেমেছে সাদা বকের দল। তারা উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। আরও অনেক দূরে মেঘের কোলে নীলরঙা গাঢ় পাহাড়। এগুলি কি এই পৃথিবীর দৃশ্য? না, এই পৃথিবীর দৃশ্য নয়। ধুলোমাটির এই পৃথিবী এত সুন্দর হতে পারে? নানার বাড়ি পৌঁছতে পৌঁছতে নিশুতি রাত, কিন্তু স্টেশন গমগম করছে। নানার বাড়ির এবং তাদের আশেপাশের বাড়ির সব পুরুষ চলে এসেছেন, মহিলারাও এসেছেন। তারা স্টেশনে ঢোকেননি, একটু দূরে হিন্দু বাড়িতে দাঁড়িয়ে আছেন। দরজা দিয়ে নামার সুযোগ নেই, তার আগেই আমাকে কেউ হাত বাড়িয়ে জানালা দিয়ে কোলে তুলে নিয়েছেন। একজনের কোল থেকে আরেকজনের কোলে ঘুরছি। মা খুশিতে ক্রমাগত কাঁদছেন। হাহা, কি আনন্দময় দৃশ্য! 2টি হ্যাজাক বাতিতে রাস্তা আলো করে আমরা রওনা হলাম। দুপাশে অন্ধকার করা গাছপালায় রাজ্যের জোনাকি জ্বলছে আর নিভছে। ওই তো দেখা যাচ্ছে কালীবাড়ি। মা কালী জিভ বের করে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। নানার বাড়ি পৌঁছতে তাহলে দেরি নেই। অসংখ্য শিয়াল একসঙ্গে ডাকছে। রাত্রির প্রথম প্রহর শেষ হলো বোধহয়। একবার বলেছি, আবার বলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কেটেছে নানার বাড়িতে। বাড়িটার 3টা ভাগ: মূল বসত বাড়ি, মাঝের ঘর এবং বাংলা ঘর। বাংলা ঘরের সামনে প্রকাণ্ড খাল। বর্ষায় সেই খাল কানায় কানায় ভরা থাকে। ঘাটে বাঁধা থাকে নৌকা। কাউকে বললেই নৌকা নিয়ে খানিকটা ঘুরিয়ে আনে। মূল বাড়ির পেছনে ঘন জঙ্গল, এমনই ঘন যে গাছের পাতা ভেদ করে আলো আসে না। সেই জঙ্গলের ভেতর সার দেয়াল। সার দেয়াল হল পাঁচিল দিয়ে ঘেরা নানাদের শক্তিমান পূর্বপুরুষদের কবরস্থান। জঙ্গলে কত বিচিত্র ফলের গাছ, লটকন, ডেউয়া, কামরাঙা। চারপাশে কত বিচিত্র চরিত্রের মানুষ। আমাদের মন ভুলানোর জন্যে সবার সে কি চেষ্টা! আমার এক মামা, নজরুল মামা, কোত্থেকে ভাড়া করে ধোপাদের এক গাধা নিয়ে এলেন। গাধা যে আসলেই গাধা সেটা বোঝা গেল। 7 চড়ে রা নেই। পিঠে চড়ে বসো, পিঠ থেকে নামো, কিছু বলবে না। শুধু পেছনের দিকে যাওয়া নিষেধ, হঠাৎ লাথি বসাতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে ঘুড়ি ওড়ানো হবে। সেই ঘুড়ি নৌকার পালের চেয়েও বড়। একবার আকাশে উঠলে প্লেনের মতো আওয়াজ হতে থাকে। ঘুড়ি বেঁধে রাখতে হয় গাছের সঙ্গে, নয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা লাটিম খেলা, প্রকাণ্ড এক লাটিম। লাটিম ঘোরানোর জন্যে লোক লাগে 2 জন। লাটিম ঘুরতে থাকে ভোঁ ভোঁ আওয়াজে। আওয়াজে কানে তালা ধরে যায়। একটু রাত বাড়লে ফাডার টাক্কর, মানে পাঁঠার টক্কর। 2টি হিংস্র ধরনের বাঁকা শিঙের পাঁঠার মধ্যে যুদ্ধ। 2 প্রান্ত থেকে এরা ঘাড় বাঁকিয়ে ছুটে আসবে। প্রচণ্ড শব্দে একজনের শিঙে অন্যজন আঘাত করবে। আগুনের ফুলকি বের হবে শিং থেকে। শুরু হবে মরণপণ যুদ্ধ। ভয়াবহ দৃশ্য। মামাদের কেউ গভীর রাতে আমাদের ঘুম থেকে ডেকে তুলবেন। তারা আউল্লা দিতে যাচ্ছেন, সঙ্গে যাব কিনা। ব্যাপারটা হলো আলো দিয়ে মাছ মারা। অল্প পানিতে হ্যাজাকের তীব্র আলো ফেলা হয়। সেই আলোয় দেখা যায় শিং, মাগুর শুয়ে আছে। আলোতে এদের চোখ ধাঁধিয়ে যায়, নড়তে চড়তে পারে না। তখন থোড় দিয়ে তাদের গেঁথে ফেলা হয়। খুব ভোরে নানাজানের সঙ্গে ভ্রমণ। নানাজানের হাতে 2 নলা বন্দুক। তিনি যাচ্ছেন বিলের দিকে, আমরা পেছনে পেছনে আছি। ছড়রা গুলিতে 3-4টা বক একসঙ্গে মারা পড়ল। মৃত পাখিদের ঝুলিয়ে আমরা এগুচ্ছি। নাকে আসছে মাটির গন্ধ, মৃত পাখিদের রক্তের গন্ধ, বারুদের গন্ধ। সারাদিন পুকুরে ঝাপাঝাপি।
নিশুতি রাতে ঘুম ভেঙে টিনের চালে বৃষ্টির শব্দ শোনা। এই আনন্দের যেমন শুরু নেই, তেমনি শেষও নেই। ছোটদের শোবার ব্যবস্থা মাঝের ঘরে, ঢালাও বিছানা। বিছানার এক প্রান্তে মা বসে আছেন। পরিচিত জনরা আসছে, গল্প হচ্ছে, পান খাওয়া হচ্ছে, রাত বাড়ছে। কি চমৎকার সব রাত! নানার বাড়ি ঘিরে আমার অদ্ভুত সব স্মৃতি। মাঝে মাঝে স্বপ্ন দৃশ্যের মতন এরা উঠে আসে, জীবনের সঙ্গে মেলাতে পারি না। কয়েকটা স্মৃতি উল্লেখ করছি। ক, সাপে কাটা রুগীকে ওঝা চিকিৎসা করছে। এই দৃশ্য নানার বাড়িতেই প্রথম দেখি। রুগী জলচৌকিতে বসে আছে, ওঝা মন্ত্র পড়তে পড়তে হাত ঘোরাচ্ছে। সেই ঘুরন্ত হাত অতি দ্রুত নেমে আসছে রুগীর গায়ে। চিকিৎসার শেষ পর্যায়ে কাঁইক্কা মাছের কাঁটা দিয়ে রুগীর পা থেকে দূষিত রক্ত বের করা হচ্ছে। খ, মেঘের ডাক শুনে ঝাঁক বেঁধে কই মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে আসছে এবং প্রাণপণ চেষ্টা করছে শুকনো দিয়ে কোনো এক গন্তব্যে পৌঁছতে। কেন তারা বর্ষার প্রথম মেঘ গর্জনে এমন পাগল হয়, কে বলবে? গ, ভূতে পাওয়া রুগীর চিকিৎসাও করতে দেখলাম। ভূতের ওঝা এসে রুগীর সামনে ঘর কেটে সেই ঘরেই সরিষা ছুঁড়ে ছুঁড়ে মারছে। রুগী যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আর মারিস না, আর মারিস না। ঘ, এক হিন্দু বাড়িতে নপুংসক শিশুর জন্ম হলো। কোত্থেকে খবর পেয়ে একদল হিজড়া এসে উপস্থিত। শুরু হলো নাচানাচি। নাচানাচির এক পর্যায়ে এরা গা থেকে সব কাপড় খুলে ফেলল। ঝুড়ি ভর্তি করে ডিম নিয়ে এসেছিল, সেই সব ডিম ছুঁড়ে মারতে লাগলো বাড়িতে। একসময় শিশুটি তাদেরকে দিয়ে দেয়া হলো। মহানন্দে তারা চলে যাচ্ছে। ব্যাকুল হয়ে কাঁদছে শিশুটির মা। হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন একটি দৃশ্য আমার নিজের চোখে দেখা। উমো, এক সন্ধ্যায় নানার বাড়িতে ঢিল পড়তে লাগলো। ছোট ছোট ঢিল নয়, ক্ষেত থেকে উঠিয়ে আনা বিশাল মাটির চাঙড়। নানিজান বললেন, কয়েকটা দুষ্ট জিন আছে, মাঝে মাঝে এরা উপদ্রব করে, তবে ভয়ের কিছু নাই। এইসব ঢিল কখনো গায়ে লাগে না। ব্যাপারটা পরীক্ষা করবার জন্যে উঠোনে খানিকক্ষণ ছোটাছুটি করলাম। আশেপাশে ঢিল পড়ছে, কিন্তু গায়ে পড়ছে না। বেশ মজার ব্যাপার। নিশ্চয়ই এর লৌকিক কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা থাকলেও আমার জানা নেই, জানতেও চাই না। নানার বাড়ির অনেক রহস্যময় ঘটনার সঙ্গে এটিও থাকুক। সব রহস্য ভেদ করে ফেলার প্রয়োজনই বাকি। এবার দাদার বাড়ি সম্পর্কে বলি। দাদার বাড়ির এক বিশেষ পরিচিতি ওই অঞ্চলে ছিল এবং খুব সম্ভব এখনও আছে। মৌলবী বাড়ি। এই বাড়ির নিয়মকানুন অন্য সব বাড়ি থেকে শুধু যে আলাদা তাই না, ভীষণ রকম আলাদা। মৌলবী বাড়ির মেয়েদের কেউ কোনোদিন দেখেনি, তাদের গলার স্বর পর্যন্ত শোনেনি। এই বাড়িতে গান বাজনা নিষিদ্ধ। আমরা দেখেছি ভেতরের বাড়িতেও বড় বড় পর্দা। একই বাড়িতে পুরুষদেরও মেয়েদের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলতে হতো। ভাবের আদান প্রদান হতো ইশারায় কিংবা হাততালিতে। যেমন পর্দার এপাশ থেকে দাদাজান একবার হাততালি দিলেন, তার মানে তিনি পানি চান। দুবার হাততালি মানে তিনি পান সুপারি চান। তিনবার হাততালি, মেয়েদের গলার স্বর শোনা যাচ্ছে, আরও নিঃশব্দ হতে হবে। আমাদের হলো পীর বংশ। দাদার বাবা জাঙ্গির মুন্সি ছিলেন এই অঞ্চলের নামী পীর সাহেব। তাকে নিয়ে প্রচলিত অনেক গল্পগাথার একটি গল্প বলি। জাঙ্গির মুন্সি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। সেই আমলে যানবাহন ছিল না, 10 মাইল পথ হেঁটে যেতে হলো। দুপুরে পৌঁছলেন। মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেরার পথে বললেন, মা, আমার পাঞ্জাবির একটা বোতাম খুলে গেছে, তুমি সুই সুতা দিয়ে একটা বোতাম লাগিয়ে দাও। বোতাম ঘরে আছে তো? মেয়ে বোতাম লাগিয়ে দিল। তিনি 10 মাইল হেঁটে বাড়ি ফিরলেন। বাড়িতে পা দেয়া মাত্র মনে হলো বিরাট ভুল হয়েছে।
তার কন্যা যে বোতাম লাগালো, সে কি স্বামীর অনুমতি নিয়েছে? স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সংসারের জিনিস ব্যবহার করা তো ঠিক না। তিনি আবার রওনা হলেন। অনুমতি নিয়ে আসা যাক। আবার 20 মাইল হাঁটা। আমি নিজে অবশ্যই এই গল্প অন্যভাবে ব্যাখ্যা করি। আমার ধারণা, মেয়ের বাড়ি থেকে ফিরে এসে তার খুব মন খারাপ হয়ে গেল। আবার মেয়েকে দেখার ইচ্ছে হলো। একটা অজুহাত তৈরি করে রওনা হলেন। দাদার বাড়ির কঠিন সব অনুশাসনের নমুনা হিসেবে একটা গল্প বলি। আমার ফুপুরা খুব সুন্দরী। পীর পরিবারের বংশধররা সচরাচর রূপবান হয়, তারাও ব্যতিক্রম নন। দুজন ফুপুই পরীর মতো। বড় ফুপুর বিয়ের বয়স হলে বাবা তার জন্যে একজন ছেলে পছন্দ করলেন। ছেলে বাবার বন্ধু, ইংরেজি সাহিত্যে MA। ছেলেও অত্যন্ত রূপবান। বাবা তার বন্ধুকে সঙ্গে করে গ্রামের বাড়িতে এলেন। দাদাজানের ছেলে পছন্দ হলো, মেয়ে দেখানো হলো। কারণ ধর্মে নাকি বিধান আছে, বিয়ের আগে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে অন্তত একবার দেখতে পারবে। ছেলে মেয়ে দেখে মুগ্ধ। সেই রাতের কথা। বাবা তার বন্ধুকে নিয়ে বেড়াতে বের হয়েছেন। খোলা প্রান্তরে বাবার বন্ধু গান ধরল। রবীন্দ্রনাথের গান তখন শিক্ষিত মহলে গাওয়া শুরু হয়েছে। গানটি হলো আহা আজি এ বসন্তে। গান গাওয়ার খবর দাদাজানের কানে পৌঁছল। তিনি বাবাকে ডেকে নিয়ে বললেন, এই ছেলে যে গান জানে তা তো তুমি বলো নাই। বাবা বললেন, হ্যাঁ, সে গান জানে। এইখানে মেয়ে বিয়ে দেব না। তুমি জেনে শুনে গান জানা ছেলে এ বাড়িতে আনলে কেন? গান গাওয়া ক্ষতি কি? লাভ ক্ষতির ব্যাপার না। আমরা কয়েক পুরুষ ধরে যে নিয়ম মানছি, আমার জীবিত অবস্থায় তার কোনো ব্যতিক্রম হবে না। তুমি যদি রাগ করো, আমার কিছু বলার নাই। রাগ করে বাড়িতে আসা বন্ধ করলেও করতে পারো। দাদাজান তার মেয়েকে নিজে দেখে শুনে পৃথিবী থেকে দূরে সরে থাকা একটি পরিবারে বিয়ে দিয়ে দিলেন। আমরা যখন দাদার বাড়িতে বেড়াতে যেতাম, খবর পেয়ে বড় ফুপু আসতেন পালকিতে করে। পালকি অনেক দূরে অপেক্ষা করত। ফুপুর স্বামী খোঁজ নিতে আসতেন, আমরা যে এসেছি আমাদের সঙ্গে কলের গান আছে কিনা। যদি জানতেন কলের গান আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে ফিরে যেতেন। ধীরে ধীরে দাদার বাড়ির মানসিকতার পরিবর্তন হয়। যে গান এই বাড়িতে নিষিদ্ধ ছিল, সেই গানও চালু হয়। দাদার নির্দেশেই হয়। আমার ছোট বোন শেফুর গলায় তোরা দেখে যা আমি না মায়ের কোলে গানটি শোনার পর দাদাজান নির্দেশ দেন গান চলতে পারে। দাদার বাড়ি প্রসঙ্গে অদ্ভুত একটা কথা বলি। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সির ইচ্ছা মৃত্যু হয়েছিল। দাদাজানেরও ইচ্ছা মৃত্যু হয়। মৃত্যুর 7 দিন আগে সবাইকে ডেকে তিনি তার মৃত্যুর সময় বলেন, কেউ মনে কোনো আফসোস রাখবে না, মন শান্ত করো। আমাকে কেউ যদি বিশেষ কোনো সেবা যত্ন করতে চাও, করতে পারো। দাদাজানের বলার সময়েই তার মৃত্যু হয়। মৃত্যু হয় সজ্ঞানে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমার ছোট চাচাকে ডেকে বলেন, আমি তাহলে যাই। পৃথিবী বড়ই রহস্যময়। দাদাজানদের বাড়িঘর অনেক পরিষ্কার, ছিমছাম এবং গোছানো। মানুষগুলি হইচই করে কম, কাজ করে বেশি। দাদার বাড়িতে আমাদের অবাধ স্বাধীনতা ছিল না। দাদাজান আমাদের চোখে চোখে রাখতেন। আদব কায়দা, ভদ্রতা এসব শেখাতেন। সন্ধ্যাবেলা নামাজ শেষ করেই গল্প করতে বসতেন। সবই ঈশপের গল্পের মতো। গল্পের শেষে একটা মোরাল থাকতো। মোরাল আছে এমন গল্প ভালো লাগার কথা নয়, কিন্তু দাদাজানের গল্প ভালো লাগতো। মুগ্ধ হয়ে শুনতাম। নানার বাড়ি থেকে দাদার বাড়িতে এলে শুরুতে খানিকটা দমবন্ধ লাগতো। তবে দাদার বাড়িরও আলাদা মজা ছিল। বাড়ির বাংলা ঘরে 2টি কাঠের আলমিরায় ছিল অসংখ্য বই। আসলে এই 2টি আলমিরা নিয়েই একটা পাবলিক লাইব্রেরি। আজিমউদ্দিন আহমেদ পাবলিক লাইব্রেরি। আজিমউদ্দিন আহমেদ আমার দাদার নাম।
তার জীবদ্দশাতেই তার নামে বাবা এই লাইব্রেরি করেন। লাইব্রেরির চাঁদা মাসে 1 আনা। এই লাইব্রেরি থেকে কেউ কোনোদিন বই নিয়েছে বলে আমার জানা নেই। আমার দাদার বাড়িতে উপস্থিত হলেই শুধু চাবি খুলে বই বের করা হতো। চাবি চলে আসতো আমার হাতে। দাদার বাড়িতে পুকুর পাড়ে বটগাছের মতো বিশাল এক কামরাঙা গাছ ছিল। সেই কামরাঙা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বই পড়ার আনন্দের কোনো তুলনা হয় না। বাবা জায়গায় জায়গায় লোক পাঠিয়ে গ্রাম্য গায়কদের আনতেন। তারা তাদের বাদ্যযন্ত্র হাতে উপস্থিত হতেন। রোগা ভোগা অনাহার ক্লিষ্ট মানুষ, কিন্তু তাদের চোখ বড়ই স্বপ্নময়। দাদার বাড়িতে গান বাজনা হবার কোনো উপায় নেই। অনেকটা দূরে বাবার এক বন্ধুর বাড়ির উঠোনে গানের আসর বসত। হাত উঁচু করে যখন গাতক ঢেউ খেলানো সুরে মাথার লম্বা বাবড়ি চুল ঝাঁকিয়ে গানে টান দিতেন, আমার মনে বড় দুষ্ক আমার মনে গো, তখন তার মনের দুষ্ক ছড়িয়ে যেত শ্রোতাদের মনে। চোখ ভরে জল আসত। গান চলত গভীর রাত পর্যন্ত। রাত যত গভীর হতো গানে ততই আধ্যাত্মিক ভাব প্রাধান্য পেতে থাকত। শেষের দিকে সেগুলি আর গান থাকত না, হয়ে উঠত প্রার্থনা সঙ্গীত। আমরা ছোটরা অবশ্যই তার আগেই ঘুমিয়ে পড়েছি। আমাদের কোলে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে কোনো এক অদ্ভুত উপায়ে গান শুনতে পাচ্ছি। পারুলাপা। স্কুল আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। স্কুলের বাইরের জীবনটা ছিল আনন্দময়। সেই আনন্দের মাঝখানে দুঃস্বপ্নের মতোই উদয় হলেন পারুলাপা। লম্বা বিষাদময় চেহারার একটি মেয়ে, চোখ দুটি অস্বাভাবিক বড়। থাকেন আমাদের একটি বাসার পরের বাসায়। তার বাবা ওভারসিয়ার, রোগা একজন মানুষ। মাটির দিকে তাকিয়ে হাঁটেন, চিকন গলায় কথা বলেন। নিজের মেয়েদের অকারণে হিংস্র ভঙ্গিতে মারেন। সেই মার ভয়াবহ মার। যে কোনো অপরাধে পারুলাপাদের 2 বার শাস্তি হয়, প্রথমে বাবার হাতে, পরের বার মায়ের হাতে। শাস্তির ভয়াবহতা সম্পর্কে একটা ধারণা দিই। পারুলাপা একবার একটা প্লেট ভেঙে ফেললেন। সেই প্লেট ভাঙার শাস্তি হল চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে রাখা। পারুলাপা পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তার অনেকগুলি বোন, কোনো ভাই নেই। নিয়ম করে প্রতি বছর পারুলাপাদের একটি করে বোন হয়। তার বাবা মা দুজনেরই মুখ অন্ধকার হয়ে যায়। যে সময়ের কথা বলছি তখন পারুলাপার বয়স 12-13, বয়সন্ধিকাল। বাবা মার অত্যাচারে বেচারা জর্জরিত। তার মা তাকে ডাকেন হাবা নামে, অথচ তিনি মোটেই হাবা ছিলেন না। তার অসম্ভব বুদ্ধি ছিল, হৃদয় ছিল আবেগ ও ভালোবাসায় পরিপূর্ণ। কোনো এক বিচিত্র কারণে তিনি তার হৃদয়ের সমস্ত আবেগ ও ভালোবাসা আমার উপর উজাড় করে দিলেন। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। পারুলাপার ভালোবাসা আমার অসহ্য বোধ হতো। অসহ্য বোধ হবার আরও একটি কারণ ছিল, তার চেহারা তেমন ভালো ছিল না। আমার চরিত্রের বড় রকমের দুর্বল দিকের একটি হচ্ছে মেয়েদের দৈহিক রূপের প্রতি আমার তীব্র আকর্ষণ। যে দেখতে ভালো না, সে হাজারো ভালো হলেও আমার কাছে গ্রহণযোগ্য নয়। রূপবতীদের বেলায় আমি অন্ধ। তাদের কোনো ত্রুটি আমার চোখে পড়ে না। তাদের দৈহিক সৌন্দর্যই আমার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে রাখে। বলতে ইচ্ছে করে, আমি তব মালঞ্চের হব মালাকার। থাক সে কথা, পারুলাপার কথা বলি। তিনি ভালোবাসার কঠিন শিকলে আমাকে বাঁধতে চাইলেন। আমাকে ভোলানোর জন্যে তার সে কি চেষ্টা! বাবার পকেট থেকে পয়সা চুরি করে আমাকে দিতেন। স্কুলের টিফিনের জন্যে তাকে সামান্য পয়সা দেয়া হতো। তিনি না খেয়ে সেই পয়সা জমিয়ে রাখতেন আমার জন্যে। এর প্রতিদানে মাঝে মাঝে তার সঙ্গে স্কুলে যেতে হতো। সেটা অতি বিরক্তিকর ব্যাপার। তিনি ক্লাস করছেন আর আমি বেজার মুখে তার পাশে বসে। তিনি একটা হাতে আমার গলা জড়িয়ে আছেন। সে সময় অধিকাংশ মেয়েই ছোট ভাইদের স্কুলে নিয়ে আসত।
ছোট ভাইরা অনেক সময় অভিভাবকদের মতো কাজ করত। বাবা মারা নিশ্চিন্ত থাকতেন মেয়ের সঙ্গে পুরুষ প্রতিভু একজন কেউ আছে। পারুলাপার সঙ্গে স্কুলে গিয়ে একবার বিরাট সমস্যায় পড়লাম। স্কুল কম্পাউন্ডের ভেতর একজন পাগল ঢুকে গেছে। মেয়ে মহলে আতঙ্ক, ছোটাছুটি। আমি পারুলাপার নজর এড়িয়ে পাগল দেখতে গেলাম। কি আশ্চর্য, পাগল আমার চেনা, শুধু চেনা নয়, খুবই চেনা। উনি হচ্ছেন সুরসাগর প্রাণেশ দাস, বাবার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। প্রায়ই বাসায় আসেন। তখন গানের জলসা বসে। আমাদের বাসায় হারমোনিয়াম নেই। আমরা ছুটে গিয়ে লায়লা আপাদের বাসা থেকে হারমোনিয়াম নিয়ে আসি। ঘণ্টার পর ঘণ্টা তিনি গান বাজনা করেন। গায়ক প্রাণেশ দাস, আর শ্রোতা আমার বাবা। এইসব ওস্তাদি ধরনের গান আমাদের ভালো লাগে না। শুধু বাবা একাই আহা আহা করেন। প্রাণেশ কাকু পাগল হয়ে গেছেন আমার জানা ছিল না। এখন অবাক হয়ে দেখি তিনি বিচিত্র ভঙ্গি করে মেয়েদের দিকে ছুটে ছুটে যাচ্ছেন। মেয়েরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে, একে অন্যের উপর গড়িয়ে পড়ছে। আমি অসীম সাহসী এগিয়ে গেলাম পাগলের দিকে। প্রাণেশ কাকু আমাকে চিনতে পারলেন। গম্ভীর গলায় বললেন, "কি রে বাবু, ভালো?" আমি বললাম, "জি ভালো। আপনি এরকম করছেন কেন?" প্রাণেশ কাকু লজ্জিত গলায় বললেন, "মেয়েগুলিকে ভয় দেখাচ্ছি।" ভয় দেখাচ্ছেন কেন? মেয়েগুলি বড় বজ্জাত। তোর বাবা ভালো আছেন? জি। হারমোনিয়াম কিনতে বলেছিলাম, কিনেছে? জি না। শখানেক টাকা হলে সিঙ্গেল রিড হারমোনিয়াম পাওয়া যায়, কিনে ফেললে হয়। রোজ রোজ অন্যের বাসা থেকে আনা, তুই তোর বাবাকে বলবি। জি আচ্ছা। আমার মাথা যে খারাপ হয়ে গেছে এ খবরটাও দিস। বাড়িতে বেঁধে রাখে। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি মেয়েগুলিকে আর একটু ভয় দেখিয়ে আসি। হ্যাঁ, তারপর তোকে নিয়ে তোদের বাসায় যাব। জি আচ্ছা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। প্রাণেশ কাকু আরও কয়েকবার প্রচণ্ড হুঙ্কার দিয়ে ফিরে এসে আমার হাত ধরে গেটের দিকে রওনা হলেন। আর তখনই হাতে লম্বা একটা লাঠি নিয়ে রণরঙ্গিনী মূর্তিতে আবির্ভূত হলেন পারুলাপা। তার মূর্তি প্রাণ সংহারক। তিনি তীব্র গলায় বললেন, "একে ছাড়েন, একে না ছাড়লে লাঠি দিয়ে এক বাড়িতে আপনার মাথা ফাটিয়ে দেব। ছাড়েন বলছি।" পাগলের সিক্সথ সেন্স খুব ডেভেলপড হয় বলে আমার ধারণা। প্রাণেশ কাকুর সঙ্গে সঙ্গে বুঝলেন যে আমার হাত না ছাড়লে এই মেয়ে সত্যি সত্যি তার ছোট শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করবে। তিনি আমার হাত ছেড়ে দিলেন। পারুলাপা ছুটে এসে ছোঁ মেরে আমাকে কোলে করে নিয়ে গেলেন। এত প্রবল উত্তেজনা সহ্য করার ক্ষমতা তার ছিল না। পারুলাপা হাত পা এলিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।